সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমাদের আজকে ফার্স্ট ক্লাস। স্বভাবতই ফার্স্ট ক্লাসে আমাদের অনেক এক্সপেকটেশন থাকে, এটাই স্বাভাবিক। তো আমরা আসলে জার্নিটা শুরু করবো একটু স্লোলি, কিন্তু এরপরে স্পিড আপ হবে। যেহেতু আমি প্রথমেই কোয়েশ্চেন করছিলাম যে আমাদের ইকোনমিক্স কার কার আছে। অনেকের আছে হচ্ছে থাকে না, বা অনেকে আছে হচ্ছে এই বিষয়টা একটু কম গুরুত্ব দিয়ে থাকে। ওই জন্য মানে আমি চেষ্টা করব প্রথম দিকে ইনিশিয়ালি একটু আস্তে পড়ানোর জন্য, বা আমরা একটু স্লো যাব। যেহেতু আবার আমাদের টাইম লিমিটেশনও আছে, যে একটু নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, বা তোমাদের টাইম বাউন্ডিংটা বেশি। ওই জন্য দুইটার কম্বিনেশন আমরা চেষ্টা করব ইকোনমিক্সটা শেষ করার জন্য। তবে আমার কনফিডেন্ট হচ্ছে যে আমরা যে নির্দিষ্ট ক্লাসগুলো নিব, এর মধ্য দিয়ে আমরা ইকোনমিক্সটা আসলে শেখার চেষ্টা করব। পাশাপাশি পরীক্ষা তো আছেই। আম, এবং আমার আমার মনে হয় যে যে ক্লাসগুলো সবগুলা করবে, তার ইকোনমিক্স সম্পর্কে খুব ভালো আইডিয়া হবে। এবং এইখান থেকেই মানে শুধুমাত্র ক্লাসের পরে কেউ যদি 10-15 মিনিট কেউ একটু মনোযোগ দিয়ে বাসায় একটু পড়ো, আমার মনে হয় না তার ইকোনমিক্স নিয়ে কোনো প্রবলেম হবে, বা হওয়ার কথা না। ওকে, আমি ওই কনফিডেন্ট নিয়ে বলতে পারি। কিন্তু তোমরা 1 2 3 ক্লাস না, তোমরা একটু কনসিস্টেন্টলি ক্লাসগুলো করতে হবে। মানে একটা ক্লাস করলা আর একটা করলা না, এটা কারণ হচ্ছে একটার সাথে একটা রিলেটেড। ইকোনমিক্স পুরাটাই হচ্ছে অনেকটা মানে একটা চক্রাকারেই ঘুরতে থাকে, একটার সাথে একটা অনেক বেশি রিলেটেড। ওই জন্য তোমাকে ফার্স্ট অফ অল হচ্ছে সবগুলা ক্লাস করতে হবে। ওকে। আমরা প্রথম দিকে বেসিক্যালি প্রথম অধ্যায়টা হচ্ছে ইকোনমিক্স এর বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা পুরোটাই বেসিক থাকবে। এবং সবগুলা ক্লাস, আমার ক্লাসগুলো রেকর্ড থাকবে, আমি রেকর্ড দিয়ে দিব গ্রুপের সাথে সাথে। আহ, যারা হয়তো কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে, বা আবার রিপিট করতে চাচ্ছ, বা কোনো কারণে ইন্টারনেট ডিসকানেক্ট হয়েছে, তারা হয়তো এই সুযোগটা পাবো, আবার একটা দেখার সুযোগ পাওয়া। প্রথমে আমরা আহ, যদি ইকোনমিক্সের সংজ্ঞাটা দিই, ইকোনমিক্সের সংজ্ঞা, আহ ইকোনমিক্স কাকে বলে? কেউ কি একটু অ্যাড করবা ইকোনমিক্সের সংজ্ঞা? এনিওয়ান, একজন, যে কোনো একজন বলতে পারো ইকোনমিক্স কাকে বলে, যা মনে আসে, জাস্ট সিম্পলি। স্যার, যে শাস্ত্র মানুষের অর্থনৈতিক কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয় তাকে অর্থনীতি বা ইকোনমিক্স বলে। হ্যাঁ, ভেরি গুড। অ্যানাদার ওয়ান? আর কারো? আহ, এরপর আর আরেকজন, যে কোনো একজন। ইকোনমিক্স বলতে এমন একটি শাস্ত্রকে বোঝায় যেটা সীমিত সম্পদের মধ্যে অসীম অভাব পূরণের মানে কৌশল, যার মাধ্যমে আমরা জানতে পারি বা আলোচনা করে। যে হ্যাঁ, শাস্ত্র ভেরি গুড, সীমিত সম্পদের। ভেরি গুড। হ্যাঁ, মানে তোমার কথার মধ্যে অনেক কিছুই চলে আসছে আসলে। এই যে অভাব, আবার হচ্ছে সীমিত সম্পদ। আসলে আমরা মানে পুরো অর্থনীতি জুড়েই এই দুইটা জিনিসগুলোকে নিয়ে কথা বলাতে, মানে আমি এই দুইটা ওয়ার্ডটাই শুনতে যাচ্ছি যে ইকোনমিক্স আসলে আমরা এই যে অভাব, মানে মানুষের অভাবটা হচ্ছে অসীম, এবং আমাদের সম্পদটা সীমিত। এই দুইটা ওয়ার্ড নিয়েই, মানে এই দুইটার মধ্যে কম্বিনেশন করাটাই বেসিক্যালি ইকোনমিক্সের কাজ। এই যে আমাদের অভাব, অভাব বলতে অভাব কেন অসীম? তুমি, এটা হচ্ছে ন্যাচারাল একটা প্রসেস। যখন সিম্পলি তুমি চিন্তা করো, তুমি যখন একটু ভালোভাবে একটা আহ, জায়গায় থাকতে পারবা, যেমন নর্মাল তুমি একটা বাসা আছে, এরপরে কেউ চিন্তা করবো ওর একটা ফ্ল্যাটে থাকতে পারতাম, কেউ ফ্ল্যাটে থাকতে চিন্তা করে, এরপরে চিন্তা করে আমার যদি একটা বিল্ডিং থাকতো। এই যে একটার পর একটা ক্রোনোলজিক্যালি ন্যাচারালি মানুষ, ন্যাচারাল টেন্ডেন্সি এটা একটার পর একটা আসতেই থাকে। ওই জন্য অভাবটা অসীম, কিন্তু এই অভাবটা ফুলফিল করবে সবসময় তোমার সম্পদের পরিমাণ থাকবে, মানে তুমি যে স্টেজে থাকবে, তোমার পিছনে তোমার মানে তোমার পকেটের টাকাটা সবসময় কম থাকবে। ঠিক আছে? তুমি যখন জামানে বিরিয়ানি খাবে, তখন তোমাকে মনে হবে যে আমি যে রেডিসন একটু খাইতে পারতাম, এইরকম। হ্যাঁ, তার মানে হচ্ছে সম্পদটা সবসময় কম থাকবে। এখন ইকোনমিক্স এর কাজ কি? এই দুইটা জিনিসকেই কম্বাইন করা। এই যে তোমার অভাব, মানে অসীম অভাব এবং সীমিত সম্পদ, এই দুইটাকে কোঅর্ডিনেট করে কেমনে তোমার সমস্যাগুলো সমাধান করা হয়, কেমনে তোমাকে লাইফকে লিড করতে সাহায্য করবে, কিছু বেসিক কোয়েশ্চেন আছে এগুলো ফুলফিল করার মাধ্যমে। তো আমরা যদি একটু দেখি যে ইকোনমিক্সটা,
ইকোনমিক্স বেসিক্যালি হচ্ছে, যদি আমরা একটু শুরুতে একটু করে দেখি, কেউ বলতেছে কি ইকোনমিক্স হচ্ছে কি সম্পদের বিজ্ঞান, আবার কেউ কেউ বলতেছে ইকোনমিক্স হচ্ছে তোমার কল্যাণের বিজ্ঞান, আবার অনেকে বলতেছে ইকোনমিক্সটা হচ্ছে নির্বাচনের বিজ্ঞান। এই এই যে সম্পদের বিজ্ঞান, এটা বলছে হচ্ছে অ্যাডাম স্মিথ। বা অ্যাডাম স্মিথ, আমরা কি অ্যাডাম স্মিথের ম্যাক্সিমামে নাম শুনছি, এরপর হচ্ছে আমি ওই জন্য জিজ্ঞেস করছিলাম অধ্যাপক মার্শাল। কল্যাণের বিজ্ঞান, ইকোনমিক্স সে ডিফাইন করছে কল্যাণের বিজ্ঞান। এরপর স্যামুয়েলসন, আরেকজন ভদ্রলোক ইকোনমিক্সের প্রমিনেন্ট মানুষদের মধ্যে, তিনজন মানুষ ইকোনমিক্সকে ওরা ডিফাইন করতেছে ইকোনমিক্স হচ্ছে সম্পদের বিজ্ঞান, আরেকজন বলতেছে কল্যাণের বিজ্ঞান, এরপরে আরেকজন বলতেছে নির্বাচনের বিজ্ঞান। এখন এই সবগুলাকে যদি আমি কম্বাইন করে বলি, বা তোমরা যে জিনিসটা বলছো ওই জিনিসটা সাম আপ করলে বলি যে যে শাস্ত্র বা যে বিষয় সমাজে মানুষের অর্থনৈতিক সমস্যার স্বরূপ বিশ্লেষণ করে এবং প্রাপ্ত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে সমাধানের পথ নির্দেশ করে, তাকে অর্থশাস্ত্র বা অর্থনীতি বলে। তার মানে এটা মোর অর লেস একই, তোমরা যে কথাগুলো বলছো এটাই বেসিক্যালি। ও বেসিক্যালি সমস্যা, অর্থনৈতিক যে সমস্যাগুলো এগুলো সমাধানের চেষ্টা করে, এবং যে সীমিত সম্পদ এটা যাতে যথাযথ ব্যবহার করে সমাধান চেষ্টা করে, এটাকে বেসিক্যালি আমরা অর্থশাস্ত্র বা অর্থনীতি বলি। ওকে, এরপরে আমরা যদি আরেকটু আহ, দেখি যে আমরা আরেকটু দেখি তাহলে। এল রবিনসন বলছে কি অসীম অভাব, সীমিত সম্পদ এবং সীমিত সম্পদের বিকল্প ব্যবহার নিয়ে যে অর্থনীতি আলোচনা করে। আবার বলতেছি, এটাই হচ্ছে বেসিক সমস্যা। অর্থনীতি আলোচনা করে তিনটা জিনিস, একটা হচ্ছে অসীম অভাব, সীমিত সম্পদ এবং সীমিত সম্পদের বিকল্প ব্যবহার। বেসিক্যালি এই তিনটা জিনিসের কম্বাইন রূপে হচ্ছে কি অর্থনীতি বা অর্থশাস্ত্র আলোচনা করে। বা অর্থশাস্ত্রকে যদি আমি ক্লিয়ারলি যদি ডিফাইন করতে পারি, তাহলে এটা হচ্ছে কি সে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি ফোকাস করে, এটা হচ্ছে অসীম অভাব, মানুষের সীমিত সম্পদ, আর একটা হচ্ছে সীমিত সম্পদের বিকল্প ব্যবহার। আমাদের সম্পদটা সীমিত, এর বিকল্প ব্যবহার নিয়ে সে অনেক বেশি কাজ করে। এই অ- অর্থনীতির বেসিক্যালি দুইটা শাখা আছে, যে শাখাগুলা প্রথম যে শাখাটা, এটা হচ্ছে একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, 2 নম্বর হচ্ছে সমষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি কি, আমরা মোটামুটি আমরা একটু প্রাইমারি লেভেলের কথাবার্তা যদি বলি, ব্যষ্টিক অর্থনীতি কি, আহ সোজা কথা হচ্ছে যারা ইন্ডিভিজুয়ালিস্টিক বিষয় নিয়ে আলোচনা করে, একজন মানুষের চাহিদা কি, একজন মানুষের যোগান কি। আমি যদি একদম খুব সিম্পলিফাই করে যদি বলি, ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে এমন একটা অবস্থা যেটা একজন মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষের অভাব চাহিদা এইসব বিষয় নিয়ে আলোচনা করে। আর সমষ্টিক অর্থনীতি কি, যখন পুরো জাতি পুরো দেশ একটা সমষ্টিক অর্থ বা একটা
সম্মিলিত রূপ নিয়ে যখন কথা বলবে, যখন একটা দেশের বিষয়গুলো নিয়ে কথা, একটা জাতির বিষয়গুলো নিয়ে আহ, কথাবার্তা বলবে, তখনই আমরা এটাকে সমষ্টিক অর্থনীতি বলি। তাহলে আমরা যদি একটু বইয়ের ভাষায় যদি বলি, ব্যষ্টিক অর্থনীতিটাকে যদি বইয়ের ভাষায় বলি, তাহলে অর্থনীতির যে শাখায় আহ বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সংস্থা সম্পর্কে পৃথক পৃথক ভাবে আলোচনা করবে। সোজা কথা হচ্ছে এই দুইটা ওয়ার্ডই ইম্পর্টেন্ট, মানে ইন্ডিভিজুয়ালিস্টিক, যেটা পৃথক পৃথক ভাবে আলোচনা করবে, একজন ব্যক্তির স্পেশাল জিনিস নিয়ে আলোচনা করবে, তখন তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। ওকে, তাহলে কি এ- একজন ব্যক্তি, একটা পরিবার বা এদের অর্থনৈতিক কার্যক্রম এবং তার সাথে সমস্যা এবং সমাধান, অর্থনীতি মানেই তো এটাই, যে ওটা সমস্যাগুলো ফাইন্ড আউট করবে এবং সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবে। কার? শুধুমাত্র একজন ব্যক্তির। এরপর আমরা যে সমষ্টিক, সমষ্টিটা ঠিক এর রিভার্সে সমষ্টিক। অর্থনীতির যে অংশে সমাজের মানুষের অর্থনৈতিক সমস্যাকে সামগ্রিকভাবে একত্রে আলোচনা করবে, তার মানে হচ্ছে সমাজের পুরো অংশ, মানে একটা পুরো অংশ, ইন্ডিভিজুয়ালিস্টিক আলোচনা না করে যখন ফুল অংশ নিয়ে কাজ করবে, মানে একটা পুরো সমাজ ব্যবস্থা নিয়ে কাজ করবে, একটা দেশ নিয়ে কাজ করবে, তখন তাকে আমরা সমষ্টিক অর্থনীতি বলি। অর্থাৎ সমগ্র অর্থনীতির সমন্বিত পর্যালোচনাকে সমষ্টিক অর্থনীতি বলে। ওই জন্য আমরা বলতেছি জাতীয় আয়। মানে জাতীয় আয় কখন হয়? প্রতিটা মানুষের আয়ের সম্মিলিত রূপ, মানে ইন্ডিভিজুয়াল মানুষগুলোর সম্মিলিত আয়গুলো যখন একজন একজন মানুষের আয়গুলো যখন আমরা যোগ করব, তখনই আমরা যেটা পাই এটাকে বলা হয় জাতীয় আয়। ঠিক ব্যক্তিগত চাহিদা যখন আমরা চিন্তা করব, তখন হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। আর সামষ্টিক অর্থনীতি চিন্তা করব যখন, যখন সামগ্রিক চাহিদা ও যোগান চিন্তা করবে। ব্যক্তিগত চাহিদা যখন, তখন এটা হচ্ছে কি ব্যষ্টিক অর্থনীতি। আর সামষ্টিক অর্থনীতি কখন হবে? যখন সামগ্রিক চাহিদা এবং যোগান চিন্তা করবে। ওকে, তাহলে এটা নিয়ে আমরা খুব অনেক বেশি আলোচনা করব। আমরা সামষ্টিক অর্থনীতি নিয়ে তো পুরো সেকেন্ড ইয়ারে তোমরা পড়বাই। আমরা আহ, সামনে এগুলো নিয়ে আরো আলোচনা হবে, ওই জন্য আমরা জাস্ট একটু সাম আপ করার জন্য চেষ্টা করলাম। এই তিনটা টপিকস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? অর্থনীতি কাকে বলে? অর্থনীতির বিশেষ দুইটা শাখা বা সামগ্রিক অর্থে দুইটা ভাগ, এটা হচ্ছে কি ব্যষ্টিক এবং সমষ্টিক। এই তিনটা টপিকস, কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো? না স্যার, না স্যার, বুঝছি। ওকে, এরপর আমরা যদি এই দুইটার মধ্যে একটু পার্থক্য দেখার চেষ্টা করি, জাস্ট একটু ডিফারেন্সটা দেখার চেষ্টা করি। প্রথম ডিফারেন্সটা হচ্ছে কি, এরা কি রকম, বিশেষ করে হচ্ছে কি বিশ্লেষণের প্রকৃতি, মানে এরা কোন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণটা করে। ওকে, প্রথম যে জিনিসটা, সামষ্টিক হচ্ছে কি একটা ওয়ার্ডেই যথেষ্ট, এটা হচ্ছে সামগ্রিক রূপ নিয়ে কথাবার্তা বলে। ওকে, কে? সামষ্টিক অর্থনীতি। আর যেখানে ভোক্তা, উৎপাদনকারী, ব্যবসায়ী, বিনিয়োগকারী, মানে আলাদা আলাদা আইডেন্টিটি, যেখানে আলাদা আইডেন্টিটিকে গ্লোরিফাই করার দরকার হয়, ইন্ডিভিজুয়ালিস্টিক না। আমি যখন একটা দেশের কথা চিন্তা করব, একটা সমাজের কথা চিন্তা করবো, তখন কিন্তু সমাজের প্রতিটি মানুষের কম্বাইন রূপ, মানে কম্বাইন ইফেক্টটা যখন চিন্তা করবো, তখন এটা হবে আম, এটা হবে হচ্ছে সামষ্টিক। ওকে, আর সমাজের প্রতিটি মানুষের ইন্ডিভিজুয়াল চাহিদা, বা একজন উৎপাদনকারী হইতে পারে, সে একজন ভোক্তা হইতে পারে, সে একজন ব্যবসায়ী হইতে পারে, তার যখন অর্থনৈতিক সমস্যা এবং এগুলো সমাধানের চেষ্টা করবে এবং এগুলো নিয়ে কথাবার্তা বলবে, তখন তাকে আমরা ব্যষ্টিক অর্থনীতি বলবো। তার মানে হচ্ছে কি, ও হচ্ছে সামগ্রিক রূপটা চিন্তা করে, আর ইন্ডিভিজুয়ালিস্টিক যখন চিন্তা করবে, তখন আমরা ব্যষ্টিক অর্থনীতি বলবো। দুই নম্বর পার্থক্য হচ্ছে চলকের প্রকৃতি। আমরা জানি যে কোনো থিওরিতে, যে কোনো বিধিতে সবচেয়ে বেশি অবদান রাখে এটা হচ্ছে চলক। এই চলক কি? একটা হচ্ছে ব্যক্তিগত আয়, আমরা অলরেডি বলে ফেলছি, ব্যক্তিগত আয়, ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত যোগান, দাম, এগুলো হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির, এটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির আহ, কথাবার্তা, মানে ব্যক্তিগত সবকিছু। ওকে, আর যদি বলি জাতীয় আয়, জাতীয় আয় মানে কি? সব মানুষের আয়ের সমষ্টিগত রূপ হচ্ছে জাতীয় আয়। সামগ্রিক চাহিদা,
সামগ্রিক যোগান, দামের স্তর, মজুরি স্তর, এগুলা এগুলা হচ্ছে সামষ্টিক অর্থনীতির চলক। চলক মানে কি? যে জিনিসগুলা আহ, যে জিনিসগুলা নিয়ে কথা বলবে চলক, সোজা কথা হচ্ছে এটা। মানে ব্যষ্টিক অর্থনীতি কোন জিনিসগুলা নিয়ে কথা বলে? ব্যষ্টিক অর্থনীতি ব্যক্তিগত আয় নিয়ে কথা বলে, কখনো ব্যক্তিগত ভোগ নিয়ে কথা বলে। আর সমষ্টিক অর্থনীতি কোন জিনিসগুলো নিয়ে? সে জাতীয় আয় নিয়ে কথা বলে, সামগ্রিক চাহিদা নিয়ে কথা বলবে, সামগ্রিক যোগান নিয়ে কথা বলবে, একজন মানুষের দামের স্তর নিয়ে কথা বলবে, সে একজন না সবার নিয়ে কথা বলবে। মানে কোন জিনিসগুলো চলকের প্রকৃতি মানে হচ্ছে কোন কোন টপিকস গুলাকে হাইলাইট করে। এরপর হচ্ছে ভারসাম্যের প্রকৃতি। সমষ্টিক অর্থনীতি সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণ করে, আর ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে কি আংশিক ভারসাম্য বিশ্লেষণ করে। এরপর আমরা আরো কয়েকটা দেখি। এগুলো মোর ও লেস হচ্ছে কি মেইন বেসিকের উপর বেস করে তৈরি। যেমন সামষ্টিক অর্থনীতির প্রধান বা কেন্দ্রীয় হচ্ছে জাতীয় আয়। মানে হচ্ছে, মানে এই জাতীয় আমরা যখন পরে দিয়ে পড়বো, এটা মানে প্রায় সবকিছু টপিকসে ঘুরে ফিরে সে জাতীয় আয়কে কেন্দ্র করে সবকিছু আহ, মানে সবকিছু আবর্তিত হয়। মানে সামষ্টিক অর্থনীতিকে নিয়ে যখন কথাবার্তা বলবো তখনই জাতীয় আয়টা ঘুরে ফিরে আসে। ওই জন্য এটাকে কেন্দ্রীয় আয় বা কেন্দ্রীয় চলক বলা হয়ে থাকে। আর এখানে হচ্ছে দাম। আমরা যখন বিভিন্ন বিধি, চাহিদা বিধি বলি, যোগান বিধি বলি, যখন পড়বো সামনে দেখবা যে এটার একটা কমন একটা জিনিস থাকে, এটা দাম। মানে দামের সাপেক্ষে অন্য জিনিসগুলোকে কম্পেয়ার করবে। ওই জন্য ব্যষ্টিক অর্থনীতিকে দাম তো, তার মানে হচ্ছে কেন্দ্রীয় চলক। যদি একটা একটা সোজা কথা হচ্ছে এক লাইনে যদি বলি, সামষ্টিক অর্থনীতি কেন্দ্রীয় চলক হচ্ছে জাতীয় আয়, আর আহ, ব্যষ্টিক অর্থনীতির কেন্দ্রীয় চলক হচ্ছে দাম। এরপর হচ্ছে অবস্থা। আমরা যদি দেখি যে সামষ্টিক অর্থনীতিতে দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র ফুটে ওঠে। মানে যেহেতু সামষ্টিক অর্থনীতি, যেহেতু এটা একটা দেশের, একটা সমাজের একটা কালেকটিভ একটা সিনারিও দেয়, তার মানে হচ্ছে এটা ওই আমরা সামষ্টিক অর্থনীতি যখন পড়বো পুরো একটা বিষয়, সামগ্রিক একটা বিষয় ফুটে ওঠে। কিন্তু যেহেতু আমরা ব্যষ্টিক অর্থনীতিতে ইন্ডিভিজুয়াল চিন্তা করি, ওই জন্য পুরো একটা চিত্র তুমি যদি ব্যষ্টিক অর্থনীতি পড়ো বা এটা নিয়ে আলোচনা করো, তখন পুরো চিত্র আমরা পাই না, কারণ একটা ইন্ডিভিজুয়াল নিয়ে কথাবার্তা বলতেছে। তার মানে হচ্ছে যে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে ওখানে আমি পাবো না। একজন মানুষ নিয়ে যখন কথাবার্তা বলবো, তখন তো ওর মধ্যে দিয়ে পুরো সোসাইটি সম্পর্কে কথা বলতে পারবো, ওই একজন ইন্ডিভিজুয়াল মানুষ নিয়ে কথা বলবো। আবার যখন আমি পুরো সোসাইটি নিয়ে কথা বলবো, যেটা সামষ্টিক আলোচনা করে, তাহলে একটা সোসাইটি সম্পর্কে আইডিয়া পাবো, যে আইডিয়া হয়তো আমি ব্যষ্টিক নিয়ে পড়ালেখা করলে পাবো না। তার মানে অর্থনীতির চিত্র একটাতে পাওয়া যায় আর একটাতে পাওয়া যায় না। এরপর আহ আমরা আরো একটা ইম্পর্টেন্ট, যেটা রাষ্ট্রীয় নীতির অন্তর্ভুক্তি। যেমন রাজস্ব নীতি, আর্থিক নীতি, কৃষি নীতি, মানে যেগুলা রাজস্ব নীতি কোনটা আমরা পরে দিয়ে পড়বো। মনিটারি পলিসি, ফিসকাল পলিসি, বাংলাদেশের সবচেয়ে দুইটি ইম্পর্টেন্ট পলিসি, মনিটারি পলিসি আর একটা হচ্ছে কি মানে আর্থিক নীতি, রাজস্ব নীতি। যেটা আমরা, এটা সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমরা কি বলি এটাকে, সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে বাজেট। মানে বাংলাদেশ সরকার যেটার মাধ্যমে দেয় আর কি প্রতি বছর জুন জুলাইতে, যেটা নিয়ে অনেক বেশি কথাবার্তা হয়, বাজেট, যেটা রাজস্ব নীতি বলি। রাজস্ব নীতি সবচেয়ে বড় এক্সাম্পল, যেখানে সরকার আয় ব্যয় নিয়ে আলোচনা করে। আর্থিক নীতি কি, যেটা বাংলাদেশ ব্যাংক দেয় প্রতি, মানে আমার হাতে কত টাকা থাকবে, যে নীতির মাধ্যমে আলোচিত হয়, এটাই হচ্ছে আর্থিক নীতি, যেটা সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দেয়। ওটা বছরে দুইবার দেয়, আর এটা একবার দেয় বাজেট। এটা হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক যেটা দেয়, বাংলাদেশ ব্যাংক যেটা দেয়। তাহলে এটা কি, এটা পুরো সব এই আর্থিক নীতি কার জন্য দেয়? একজন মানুষের জন্য না, এটা পুরো বাংলাদেশের সব মানুষের জন্য। রাজস্ব নীতি, বাজেট পুরো বাংলাদেশ। তাহলে এই নীতিগুলো কিসের উদাহরণ? অবশ্যই সামষ্টিক অর্থনীতি, যেহেতু সবার জন্য চিন্তা করে দেওয়া হয়। তাহলে এগুলা এই অর্থনৈতিক বিশ্লেষণ, মানে রাষ্ট্রীয় নীতির বেসিক্যালি এটা। এইসব জিনিসগুলো আবার কোথায় আলোচনা করা হয় না? ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয় না। তাহলে রাজস্ব নীতি, আর্থিক নীতি, কৃষি নীতি, শিল্পনীতি, যেগুলো একটু সামগ্রিক, সব মানুষের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, মানুষের জন্য অ্যাপ্লাই হবে, এই জিনিসগুলো কিন্তু কার আলোচ্য বিষয়? সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়, যেগুলো হয়তো ব্যষ্টিক অর্থনীতিতে এই জিনিসগুলোর স্থান পায় না। এরপর
আমরা যে আরেকটা দেখি পার্থক্য এরপর, আন্তর্জাতিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতিতে আন্তর্জাতিক অর্থনীতি বিশ্লেষণ করে, যেমন আমদানি রপ্তানি, প্রত্যক্ষ বৈদেশিক ঋণ, সাহায্য, এইসব বিষয় নিয়ে আলোচনা করে। ব্যষ্টিক অর্থনীতি যেখানে এইসব বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ নেই। এই দুইটা জিনিস বলার কারণ হচ্ছে কি, কারণ আমরা বেসিক্যালি সামনে এই এই বেসিক জিনিসগুলো যদি না থাকে, মানে একদম স্ট্রং না থাকে, তাহলে আমরা মানে সামনে খুব বেশি আগাতে পারবো না আর কি। মানে আমরা সামনের বিষয়গুলো, এই জিনিসগুলো একদম কনসেপ্টটা ক্লিয়ার হইতে হবে, একদম কনক্রিট। ওই জন্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, কারণ আমরা সামনে এই বিষয়গুলো যদি একদম আইডিয়াটা ক্লিয়ার না থাকে, সামনের টপিকস গুলো আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। ওই জন্য আমি উম, প্রথম থেকেই একটু বলতেছি। ভারসাম্য বিশ্লেষণ, হ্যাঁ, ভারসাম্য বিশ্লেষণ বলতে আহ বুঝাচ্ছি যে যে সামষ্টিক অর্থনীতি বেসিক্যালি তোমার সামগ্রিক একটা বিষয় নিয়ে কথা বলে। মানে হচ্ছে যখন একদিন ভারসাম্য বলতেই বোঝায় যে তুমি যখন একটা সমাজের স্যাম্পলিং যদি একজন মানুষকে নিয়ে কথাবার্তা বললাম, তার মানে যে ইনফরমেশনটা পাবো এটা ফুল ব্যালেন্স না। মানে এটা ও রিপ্রেজেন্টেটিভ হিসেবে হতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আমি যখন পুরো সমাজ ব্যবস্থা নিয়ে কথা বলবো, তখন এটা আমি আমি যে ইনফরমেশনটা পাবো ফুল ভারসাম্য, ব্যালেন্স একটা ইনফরমেশন পাবো। ওই জন্য বলতেছে ভারসাম্য বিশ্লেষণ, মানে সমষ্টিক অর্থনীতি ভারসাম্য বিশ্লেষণের সাথে সম্পর্কিত। মানে ওখান থেকে যে ইনফরমেশনটা পাবো, এটা আমি যে কোনো একটা ডিসিশন নিতে সহায়তা করে। আনএমপ্লয়মেন্ট রেট, জাতীয় আয় এত পার্সেন্ট, হ্যাঁ, জিডিপি এত পার্সেন্ট, এটা পুরো পুরো দেশকে সিনারিও, দেশকে বুঝায়। মানে একটা দেশ সম্পর্কে আমি যদি জিডিপি বল, বাংলাদেশের জিডিপি, আনএমপ্লয়মেন্ট 11%, বাংলাদেশের জিডিপি 10% বা 11% বা 13% বা 6%, তার মানে পুরো বাংলাদেশ সম্পর্কে একটা কনক্রিট একটা আইডিয়া পাবো, মানে ব্যালেন্স একটা আইডিয়া পাবো। ওই জন্য বলতেছে সামষ্টিক অর্থনীতি সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণের সাথে জড়িত। কিন্তু যেহেতু একজন মানুষের আয় হচ্ছে এত টাকা, একজন মানুষের চাহিদা এতটুকু, 10 কেজি ওর চাহিদা, এটা নিয়ে আমি একটা কমেন্ট করতে পারবো না, একটা পুরা মানে কমপ্লিট একটা আইডিয়া পাবো না। ওই জন্য বলতেছে যে সামষ্টিক অর্থনীতি হয়তো ব্যালেন্স একটা বিশ্লেষণে সাহায্য করে, ওইটা ওইভাবে ব্যালেন্স বিশ্লেষণে আমাকে সাহায্য করে না। ক্লিয়ার প্রশ্ন, ওমর ফারুক? ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এই দুইটা টপিক সম্পর্কে? আমার মনে হয় যারা আচ্ছা, শুরু থেকে ছিল, মোটামুটি আমি সমষ্টিক এবং ব্যষ্টিক সম্পর্কে একটু ক্লিয়ার আইডিয়া হয়েছে বলে মনে মনে করতেছে আর কি। এরপর এই যে, স্যার ভারসাম্য এটা একটু আরেকবার বোঝাই দেন। আচ্ছা, ভারসাম্য বলতে সামগ্রিক ভারসাম্য স্যার। সামগ্রিক ভারসাম্য বলতে বোঝাচ্ছে হচ্ছে একটা, মানে তুমি তুমি যে কোনো বিষয় নিয়ে কমেন্ট করবা, হ্যাঁ, মানে একটা দেশ সম্পর্কে পুরো সামগ্রিক একটা বিষয় নিয়ে আলোচনা করবা। যেমন বাংলাদেশের সম্পর্কে তুমি ইনফরমেশন চাচ্ছ, বা তুমি আমেরিকা সম্পর্কে ইনফরমেশন চাচ্ছ। তুমি যদি আমেরিকার একজন মানুষের ইনফরমেশন নিবা, আবার যেমন জিডিপি, তারপর জাতীয় আয়, এইসব ইনফরমেশন পাইছো, তার মানে তুমি ওইসব ইনফরমেশন থেকে, জাতীয় আয় থেকে ওই আমেরিকা সম্পর্কে একটা আইডিয়া পাবা, যেটা হয়তো ইন্ডিভিজুয়াল। মানে তাহলে জাতীয় আয়টা আলোচনা করে কে? সামষ্টিক। ওই জন্য সামষ্টিক অর্থনীতি থেকে তুমি একটা কনক্রিট বা ব্যালেন্স ইনফরমেশন পাবা, বা ব্যালেন্স একটা বিশ্লেষণ করতে সাহায্য করতে পারবা, মানে ভারসাম্যপূর্ণ। বাট যেটা যেহেতু ব্যক্তিক এটা নিয়ে আলোচনা করে না, ইন্ডিভিজুয়ালিস্টিক আলোচনা করে, তাহলে ওখান থেকে তুমি একটা ব্যালেন্স বা ভারসাম্যপূর্ণ বিশ্লেষণে যেতে পারবা না ওই ইনফরমেশন গুলো নিয়ে। শুধু এই জিনিসটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। এরপর আসি, আমরা এই যে কথাবার্তা গুলো বলতেছি, এখানে বেসিক্যালি কি, আমরা এই ইকোনমিক্সেই বলতেছি কি, মানে অর্থনৈতিক সমস্যাগুলো বেসিক্যালি তিনটা। মানে সে এই যে আমরা এতদিন কথাবার্তা, এই কথাবার্তাগুলো বলতেছে, অর্থনীতি অসীম অভাব সীমিত সম্পদ নিয়ে কথাবার্তা বলতেছে। এখন এই অসীম অভাব সীমিত সম্পদ নিয়ে যে কথাবার্তা বলতেছে, এগুলা আলটিমেট সমাধান কি? সমাধানগুলো এই সমস্যাগুলোকে আহ, সমাধানের জন্য, বেসিক্যালি এই সমস্যাগুলো সমাধানের জন্য বা এই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করার জন্য পল স্যামুয়েলসন বলতেছে অর্থনৈতিক সমস্যাগুলো তিনটা মৌলিক প্রশ্ন আকারে সাজাইছে। ওকে,
এর আগে, এই সমস্যাগুলোর আগে দুইটা বেসিক জিনিস হচ্ছে কি, এগুলা পড়ার আগে মানে ইকোনমিক্স পড়ার আগে আমাকে এই জিনিসগুলো, এটার আগে একটা যে তিনটা জিনিস আমাকে কথাবার্তা বলতে হবে, একটা হচ্ছে অভাব। অভাব নিয়ে কথাবার্তা বলতে হবে। অভাব কি? আমি একদম সংক্ষেপে, আমরা জানি অভাব কি, এটা জানি যে আমার যেটা প্রয়োজন হয় মানে জীবন ধারণের জন্য যেটা প্রয়োজন আছে অত হাতের কাছে নাই, যেমন দ্রব্য এবং সেবা পাওয়ার যে আকাঙ্ক্ষা, এটাকে অভাব বলি। ওকে। অর্থনীতিতে অভাব বলতে আমরা পরে দিয়ে পড়বো, যার একটু দিতে আমি জাস্ট একটু অভাবটা কি এটা পরিচয় করা দেওয়ার জন্য বলতেছি। আমার যেটা প্রয়োজন আছে কিন্তু হাতের কাছে নাই, আমার প্রয়োজন আছে ওইরকম দ্রব্য এবং সেবাকে আমরা বা ওইটা পাওয়ার যে আকাঙ্ক্ষাটা, এটা অভাব বলতেছে। ওকে। অভাব আবার এটাতে একটু ডিটেলসে যাচ্ছি না, এটা পরে দিয়ে আমরা আলোচনা করব। এরপর সম্পদ, মানে অর্থনীতিতে অভাব বলতে যেটা বোঝায় ওটার কথা বলতেছে। এরপর হচ্ছে সম্পদ। সম্পদ কি? যে যেসব বস্তুগত অবস্তুগত দ্রব্য ও সেবার উপযোগ, হস্তান্তরযোগ্যতা, সীমাবদ্ধতা, বাহ্যিকতা আছে, তাদেরকে সম্পদ বলে। তাহলে সম্পদ করতে হইতে হবে কি, যেটা সেবার উপযোগ আছে। উপযোগ মানে কি? যেটা উপযোগ কাকে বলে, কেউ কি বলতে পারবা? উপযোগ, এনিওয়ান? উপযোগ কি? কেউ? অভাব পূরণের ক্ষমতা। হ্যাঁ, ভেরি গুড। এই যে আমি অভাব বলতেছি, উপযোগ হচ্ছে কি, যেমন আম, আমি একটা কলম নিলাম, হ্যাঁ, কলমটা দিয়ে এই যে আমার লিখার ইচ্ছা হইলে আমি লিখতে পারি, তার মানে কলমটার উপযোগ আছে। ওকে, অভাব পূরণের ক্ষমতা আছে। আমি একটা বার্গার খাওয়ার পর, কেন বার্গারটা, কেন দাম বা কেন সম্পদ বলতেছি, কারণ হচ্ছে বার্গারটা আমার খিদাটা নিবারণে সাহায্য করে, তার মানে যে কোনো একটা স্পেসিফিক বা পার্টিকুলার অভাব পূরণে সাহায্য করে। সেটা কলম হইতে পারে, সেটা টেবিল হইতে পারে, যেটার উপযোগ নাই। আমার ফ্যান চলে, ফ্যান যেদিনে চলবে না তার মানে হচ্ছে ওই দিনে ওর উপযোগ নাই, সে আমাকে বাতাস দিতে পারবে না, তার মানে তার উপযোগ নাই, তার মানে সে অভাব পূরণে ব্যর্থ। যখনই অভাব পূরণে ব্যর্থ তখনই আমরা এটা ইউজলেস বলতেছি আর কি। মানে যেটার উপযোগ নাই সেটা সম্পদ না। তার মানে সম্পদ হওয়ার জন্য সম্পদের বৈশিষ্ট্য বলতেছি আমরা, সেটা বস্তুগত হইতে পারে, অবস্তুগত হইতে পারে, সেটার উপযোগ থাকতে হবে, এটা হস্তান্তরযোগ্য হইতে হবে, সীমাবদ্ধতা এবং বাহ্যিকতা রয়েছে। ওকে, ওর একটা বাহ্যিকতা রয়েছে, ওটাকে আমরা সম্পদ বলি। এরপর মানে এগুলো হচ্ছে অর্থনীতির বেসিক টার্মস বলতেছে, আমরা টার্মিনোলজি বলতেছি। দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা মানে কি? এই যে আমরা সম্পদের স্বল্পতাকে বা প্রাচুর্যটাকে দুষ্প্রাপ্যতা বলি, মানে আমার দরকার কিন্তু নাই, এই যে স্বল্পতাটাকে, এটাকে বলে দুষ্প্রাপ্যতা। তাহলে মানুষের অভাব অসীম, কিন্তু অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদ মানুষের কাছে নাই, এই প্রয়োজনীয় সম্পদ, এই অভাবটাকেই দুষ্প্রাপ্যতা বলা হয়। ওকে। অভাব, সম্পদ এবং দুষ্প্রাপ্যতা তোমাদের পরীক্ষায় প্রায় সময় আসে এগুলা, এগুলা 1 নম্বরের কোয়েশ্চেনে প্রায় সময় থাকে। এরপর এগুলোর সাথে রিলেটেড হচ্ছে আরেকটা কি, নির্বাচন। নির্বাচন কি? সুযোগের বাছাইকে পছন্দ বা নির্বাচন বলে। মানে আমি, সোজা কথা হচ্ছে আমার অনেকগুলো অভাব, আমার কোনটা, আমি নিশ্চয়ই, আমার টাকা যেহেতু কম, সম্পদ যেহেতু সীমিত, আমাকে একটা, এটা ক অথবা খ, খ অথবা গ, গ অথবা খ, গ, এই যে একটা ক্লিক করতেছে, এটাই হচ্ছে নির্বাচন বা চয়েস। ওকে। কারণ কি, অভাব অসীম, সম্পদ সীমাবদ্ধ, এই যে মানুষের অপুরন্ত অভাবের মধ্যে প্রয়োজনীয় অভাব অগ্রাধিকার ভিত্তিতে বাছাই করতেছি, এটাই হচ্ছে পছন্দ বা নির্বাচন। ওকে। এরপর এরপরের প্রশ্ন যেটা বলতেছিলাম, শুরু করছিলাম, একটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যা, সম্পদের সীমাবদ্ধতার কারণে মানব সমাজে যেই সব সমস্যা দেখা যায় তাকে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলে। এটা হচ্ছে পল স্যামুয়েলসন তিনটা সমস্যার কথা বলছে, মানুষের যে মৌলিক সমস্যা, যে আমরা যে ইকোনমিক্স কেন পড়তেছি, প্রথমেই আমার সমস্যাগুলো আইডেন্টিফাই করার দরকার। পল স্যামুয়েলসন মানুষের তিনটা মৌলিক সমস্যার কথা বলছে। একটা হচ্ছে কি, কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। সোজা কথা হচ্ছে কি, এই তিনটা সমস্যা সলভ করাই হচ্ছে, এই তিনটা সমস্যা সলিউশন করে ইকোনমিক্স। মানে এই তিনটা কিভাবে সলিউশন করবে তার ডিটেলস বর্ণনা করার জন্য আমরা ইকোনমিক্স পড়ালেখা করতে হয় বা অর্থনীতি পড়ালেখা করতে হয়। তাহলে প্রথম প্রশ্নটা কি, কি উৎপাদন করা হবে? আমি কি আহ ভাত খাবো,
বা আমার কি চাল উৎপাদন করব, না ডাল উৎপাদন করব, না পাট উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব? আমি কি ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রোডাক্ট, মানে হচ্ছে আমি মূলধন যেখানে বেশি লাগে ওইটাতে যাব? আম, তোমরা এখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে তোমরা আবার সেম লিঙ্কে জয়েন করবা। লেস দেন 1 মিনিট আছে, সেম লিঙ্কে সবাই ক্লিক করা আবার জয়েন করবা।